তেলেঙ্গানার ছোট একটি গ্রাম থেকে হঠাৎ করেই কুমারী মেয়েরা নিখোঁজ হতে শুরু করে। তবে আরও আশ্চর্যের বিষয় হলো এই গ্রামে দুপুর ৩টা বাজলেই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। বাসুদেব নামের একটি ছেলে এই অদ্ভুত গ্রামে পোস্টম্যানের কাজ করতে এসেছে। গ্রামের পোস্ট অফিসে যতগুলো চিঠি আসতো বাসুদেব সেই সবগুলো চিঠি লুকিয়ে লুকিয়ে পড়তো। তবে একদিন এমন একটা চিঠি আসে যেটা পড়ে বাসুদেবের পুরো জীবনটাই একেবারে ওলটপালট হয়ে যায়। তাহলে কি এই চিঠির মধ্যেই মেয়েদের নিখোঁজ হওয়ার কোনো রহস্য লুকিয়ে আছে? আর দুপুর ৩টার পরে কেনই বা গ্রামে অন্ধকার নেমে আসে? বাসুদেব কি গ্রামের এই রহস্যগুলো খুঁজে বের করতে পারবে, নাকি শেষ পর্যন্ত তাকে নিজের জীবনটাও হারাতে হবে? এই সবকিছুই জানা যাবে আজকের মুভির গল্পে। আজ এক্সপ্লেন করব একটি তেলেগু ফ্যান্টাসি থ্রিলার মুভি যার নাম হলো কে এ মানে কা। আর আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় একজন লোক পুরো মুখে মাস্ক পরে একটা অদ্ভুত ঘরে ঢুকছে। সেই ঘরে আগে থেকেই দুজন মাস্ক পরা লোক দাঁড়িয়ে আছে, আর টেবিলের উপরে অদ্ভুত দেখতে গোলাকার একটা যন্ত্র রাখা। এই অদ্ভুত যন্ত্রটা থেকে সাদা রঙের আলো বেরোচ্ছে। মাস্ক পরা যে লোকটা ঘরে ঢুকেছে তার নাম হলো কা। কা ঘরে থাকা বাকি দুজনকে দুটো চিঠি দেয়। একটা চিঠিতে লেখা আছে বাসুদেব, আর অন্যটায় লেখা আছে রাধা। কা দুজনকে বলে যেভাবেই হোক এদেরকে ধরে এখানে নিয়ে এসো। এর পরে দেখা যায় বাসুদেব নামের ছেলেটা খুবই রক্তাক্ত অবস্থায় একটা পোস্ট বক্সের সামনে বসে আছে। তখনই সেখানে মাস্ক পরা লোকগুলো এসে বাসুদেবকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ করেই এমন হামলা হওয়ায় বাসুদেব তো কিছুই বুঝতে না পেরে তাদের সাথে ফাইট করতে থাকে। কিন্তু দুজন লোক কোনো রকমে বাসুদেবকে একটা বস্তার মধ্যে বন্দি করে ফেলে। তখনই সেখানে রাধা নামের মেয়েটাও চলে আসে। রাধাকে দেখেই তাদের মধ্যে একজন লোক তার পিছু করতে থাকে। এরপরেই লোকগুলো বাসুদেবের বস্তাটা টানতে টানতে ওই অদ্ভুত ঘরে নিয়ে আসে। তারা বাসুদেবকে বস্তার ভেতরে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বাসুদেবের জ্ঞান ফিরে এলে সে খুব কষ্ট করে কোনো রকমে বস্তার ভেতর থেকে বের হয়। সে ঘরটার চারদিকে তাকিয়ে দেখে ঘরের মধ্যে কেউ নেই। কে বা কারা তাকে তুলে এনেছে আর কেনই বা তাকে এখানে আনা হয়েছে এসব সে কিছুই বুঝতে পারছে না। বাসুদেব দরজার ফাঁক দিয়ে বাইরে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এবার সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু এরপরেও কেউ তার চিৎকারে সাড়া দেয় না। এভাবে অনেক সময় ধরে চিৎকার করতে করতে বাসুদেব ক্লান্ত হয়ে পড়ে, আর সে ঘরে থাকা একটা চেয়ারে এসে বসে। এরপর সে চেয়ারে মাথা রাখার সাথে সাথেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পর দরজা খুলে কা ঘরের ভেতরে এসে টেবিলের আরেক পাশে রাখা একটা চেয়ারে বসে। কা আসার সাথে সাথেই বাসুদেবের ঘুম ভেঙে যায়। কাকে দেখে বাসুদেব বুঝতে পারে এই লোকটাই তাকে কিডন্যাপ করে এনেছে। তাই সে খুব রেগে যায়। সে রাগে যে চেয়ার থেকে উঠতেই যাবে তখনই বাসুদেব দেখে কেউ তাকে চেয়ারের সাথে বেল্ট দিয়ে বেঁধে রেখেছে, আর তার চেয়ারটাও ফ্লোরের সাথে লোহার পেরেক দিয়ে আটকে রাখা হয়েছে। বাসুদেব এবার রাগী কণ্ঠে কাকে জিজ্ঞেস করে, আপনি কে, আর আমাকে এভাবে ধরে এনেছেন কেন? কা বলে, আমি কে সেটা তোমার জানার প্রয়োজন নেই, আর এখানে শুধুমাত্র আমি প্রশ্ন করব আর তুমি শুধু আমার প্রশ্নের উত্তর দেবে। বাসুদেব জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? কা বলে, এটা তোমার জন্য ঠিক জায়গা। তুমি ভাবতে পারো এটা একটা জেলখানা, আর তোমাকে এখানে ইন্টারোগেট করা হবে। এসব শুনে বাসুদেব আবারও জিজ্ঞেস করে, আমাকে জেলখানায় কেন ধরে এনেছেন? কিন্তু কা তার আর কোনো প্রশ্নের উত্তর দেয় না। এবার কা জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো তোমার নাম কি? কিন্তু খুবই আশ্চর্যের বিষয় হলো বাসুদেব তার নিজের নামটাই মনে করতে পারছে না। সে বলে, আমি মনে করতে পারছি না আমার নাম কি। কা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তোমার জীবনের গল্প বলো। কিন্তু এবারও বাসুদেব দেখে তার জীবনের ব্যাপারেও তার কিছুই মনে নেই। সে কে, তার বাবা মা কে, সে কোথায় থাকতো, কিভাবে ছোট থেকে বড় হয়েছে এসব তার কিছুই মনে পড়ছে না। এটা শুনে কা বলে, কিন্তু তোমাকে তো তোমার জীবনের সব গল্প আমাকে বলতেই হবে। তুমি তোমার জীবনে সব কথা বললেই এখান থেকে ছাড়া পাবে, আর না বললে তোমাকে সারা জীবন এই ঘরের মধ্যে একাই পচে মরতে হবে। তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি তোমার জীবনের সব কথা আমাকে খুলে বলো। এটা শুনে বাসুদেব বলে, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমার কিছুই মনে নেই? জীবনের কথা তো দূর, আমার নিজের নামটাই মনে নেই। তাহলে আমি কিভাবে তোমাকে সব বলবো?
কা বলে, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। এই যে আমার পাশে দেখছো, এটা কোনো সাধারণ যন্ত্র নয়। এটা হলো একটা ঘড়ি। আর এই ঘড়িটা তোমাকে হিপনোটাইজ করবে। তোমার সাবকনসিয়াস মাইন্ডে জীবনে যা যা মেমোরি আছে সবই আমরা এই ঘড়িটা দিয়ে বের করতে পারবো। এই ঘড়িটাই তোমাকে তোমার জীবনের সব স্মৃতিও ফিরিয়ে দেবে। কিন্তু কায়ের এমন কথা শুনে বাসুদেব তো একেবারেই কনফিউজড হয়ে যায়। তবে সে মনে মনে ভাবে, যদি লোকটা আমার সব স্মৃতি ফিরিয়ে দেয় তাহলে তো আমার জন্যই ভালো হবে। আর সে তো বলেছে সব কথা জানলেই সে আমাকে এখান থেকে যেতে দেবে। তাই এবার বাসুদেব বলে, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আমার জীবনের সব কথা জেনে নাও আর আমাকে এখান থেকে যেতে দাও। এবার কা তাকে জিজ্ঞেস করে, ২৭ এপ্রিল ১৯৭৭ অভিষেক নামের একজন লোকের কাছে একটা চিঠি এসেছিল, যেই চিঠিটা তুমি লুকিয়ে পড়েছিলে। তাহলে বলো, ওই চিঠিতে কি লেখা ছিল? কা এটা বলার সাথে সাথেই পাশে থাকা ঘড়িতে আলো জ্বলে ওঠে আর ঘড়িটা ঘুরতে শুরু করে। ঘড়ির সে আলো বাসুদেবের চোখে লাগতেই সে একেবারেই হিপনোটাইজ হয়ে যায়। বাসুদেব এবার বলতে শুরু করে ১৯৭৭ সালের ২৭ এপ্রিল কি কি ঘটেছিল। সেদিন অভিষেক নামের একজন লোকের কাছে একটা চিঠি আসে, কিন্তু বাসুদেব চিঠিটা অভিষেককে না দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। সে খুব সাবধানে খামের আঠা খুলে চিঠিটা বের করে, কিন্তু বাসুদেব আর চিঠিটা পড়তে পারছে না, কারণ চিঠিটা উর্দু ভাষায় লেখা ছিল। এর পরের সিন আবারও সেই অদ্ভুত ঘরে ফিরে আসে। বাসুদেব কাকে বলে, আমি তো চিঠিটা পড়তেই পারিনি। কা বলে, আচ্ছা থাক, তুমি এবার তোমার মা বাবার সম্পর্কে বলো। তুমি ছোট থেকে কিভাবে বড় হয়েছো সেটা বলো। ঘড়িটা আবারও ঘুরতে শুরু করে আর সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। এবার দেখা যায় ছোটবেলায় বাসুদেব একটা অনাথ আশ্রমে ছিল। সে কখনোই তার বাবা মাকে দেখেনি। তার বাবা মা কি মারা গেছে নাকি তাকে আশ্রমে ফেলে রেখে গেছে এসব সে কিছুই জানে না। ছোটবেলা থেকে বাসুদেব অন্য সব বাচ্চাদের থেকে একেবারে আলাদা ছিল। সে কারো সাথে খেলাধুলা করতো না, সব সময় একা একা বসে থাকতো। একদিন একজন পোস্টমাস্টার আশ্রমে চিঠি দিতে আসে, কিন্তু চিঠি দিতে গিয়ে ধাক্কা লেগে পোস্টমাস্টারের হাত থেকে সব চিঠিগুলো নিচে পড়ে যায়। সবগুলো চিঠি তুলে নিয়ে পোস্টমাস্টার চলে যাওয়ার পর বাসুদেব দেখে একটা চিঠি তো এখনো মাটিতেই পড়ে আছে। এবার সে চিঠিটা খুলে সেটা পড়তে শুরু করে। বাসুদেব আগে কখনোই কোনোদিনও চিঠি পড়েনি, তাই সে চিঠিটা পেয়ে খুব খুশি হয়। সেই চিঠিটা একজন মা তার ছেলেকে লিখেছে। ছেলের প্রতি মায়ের এত ভালোবাসাপূর্ণ চিঠি পড়ে বাসুদেব খুব ইমোশনাল হয়ে পড়ে। সে মনে মনে ভাবতে শুরু করে তার মাই যেন তাকে এই চিঠিটা দিয়েছে। এরপর থেকে চিঠি পড়ায় বাসুদেবের এক রকমের নেশা হয়ে যায়। প্রতিদিনই সে লুকিয়ে পোস্টমাস্টারের সাইকেল থেকে একটা করে চিঠি চুরি করত আর আশ্রমে নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে সেটা পড়ত। এই চিঠিগুলোই যেন বাসুদেবের একাকিত্বকে কাটিয়ে দিচ্ছে। চিঠিগুলোর মধ্যে কোনোটায় একজন বাবা তার ছেলেকে লিখেছে, এক বোন তার ভাইকে লিখেছে, কোনো স্ত্রী তার স্বামীকে লিখেছে, আবার কোনোটায় একজন মা তার ছেলেকে লিখেছে। চিঠিগুলো পড়েই বাসুদেব মানুষের বিভিন্ন রিলেশন সম্পর্কে জানতে পারছে, যেটা সে আগে কখনোই দেখেনি। এই চিঠিগুলোর মাধ্যমেই বাসুদেব সব সম্পর্কের ইমোশনগুলোকে অনুভব করতে পারে। এরপর দেখা যায় সেই অনাথ আশ্রমের পরিচালক গুরুনাথন তার স্ত্রীর পাঠানো একটা চিঠি পড়ছে। এই চিঠি থেকেই জানা যায় গুরুনাথনের একটা মেয়ে আছে, তবে সে খুবই অসুস্থ। মেয়ের চিকিৎসার জন্য গুরুনাথন কয়েক বছর ধরে একটু একটু করে টাকা জমাচ্ছে। সে যখন টাকাগুলো ড্রয়ারে রাখছে তখনই বাসুদেব সেখানে এসে তাকে জিজ্ঞেস করে, মাস্টারজি, আমার বাবা মাকে, তারা এখন কোথায় থাকে? গুরুনাথন তাকে বলে, তোমার বাবা মা কেউ নেই। কিন্তু বাসুদেব নাছোড়বান্দা হয়ে বারবার গুরুনাথনকে তার বাবা মার কথা জিজ্ঞেস করতে থাকে। এবার গুরুনাথন রেগে যায় আর বলে, আমি তো বললাম তোমার এই পৃথিবীতে কেউ নেই, তুমি এখনই এখান থেকে চলে যাও। এমন কথা শুনে বাসুদেব অনেক মন খারাপ করে সেখান থেকে চলে আসে। তবে চলে আসার সময় সে পেছনে তাকিয়ে দেখে গুরুনাথনের হাতে একটা চিঠি। পরের দিন গুরুনাথন যখন তার ঘর থেকে বের হয় তখন বাসুদেব লুকিয়ে তার ঘরে ঢোকে। সে টেবিলের ড্রয়ার থেকে চিঠিটা বের করে পড়তে শুরু করে, কিন্তু তখনই গুরুনাথন এসে তাকে চিঠি পড়তে দেখে ফেলে। এটা দেখে গুরুনাথন খুব রেগে যায় আর বাসুদেবকে ধরে মারতে শুরু করে। সে রাগে বাসুদেবকে বলে, এই জন্যই তোমার বাবা মা তোমাকে এখানে ফেলে গেছে। এই অনাথ আশ্রমে না থাকলে তুমি এতদিনে মরেই যেতে। এভাবেই গুরুনাথন বাসুদেবকে সবার সামনে লাঠি দিয়ে মারতে থাকে আর অপমান করতে থাকে। বাসুদেব এই ঘটনায় অনেক কষ্ট পায়, তাই সে পরের দিন আবারও গুরুনাথনের ঘরে এসে তার
ড্রয়ারে রাখা মেয়ের চিকিৎসার জন্য জমানো সব টাকা নিয়ে অনাথ আশ্রম থেকে পালিয়ে যায়। এরপরেই সিন বর্তমানে চলে আসে। বাসুদেবকে বলে, তুমি কি জানো তুমি কত বড় ভুল করেছো? ওই টাকাগুলো গুরুনাথন তার মেয়ের চিকিৎসার জন্য জমিয়েছিল, কিন্তু তুমি টাকাগুলো নিয়ে পালিয়ে যাওয়ার পরে গুরুনাথনের মেয়ে বিনা চিকিৎসায় মারা যায়। শুধুমাত্র তোমার ভুলের জন্যই একটা মেয়ের জীবন চলে গেল। এই কথা শুনে বাসুদেব একেবারেই চমকে যায়। সে তো কার কথা বিশ্বাসই করতে পারছে না। বাসুদেব বলে, তুমি নিশ্চয়ই ভুল ভাবছো। আমার জন্য কারো জীবন যেতে পারে না। তবে আর কোনো কথাই না বলে বাকি দুজন লোককে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাসুদেব আবারও একা ঘরে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। হঠাৎই সে পাশের ঘর থেকে একটা মেয়ের চিৎকার শুনতে পায়। এবার দেখা যায় মাস্ক পরা লোকগুলো রাধাকে ধরে এনে পাশের ঘরে আটকে রেখেছে। রাধা এতই দুর্বল হয়ে গেছে যে তার উঠে দাঁড়ানোরও শক্তি নেই। এদিকে বাসুদেব বারবার দেয়ালে বাড়ি দিয়ে জিজ্ঞেস করে, ওখানে কে আছো? কিন্তু সে আর কারো সাড়া শব্দ পায় না। এভাবেই অনেকক্ষণ চিৎকার করার পর বাসুদেব আবারও ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে সে দেখে একজন ডাক্তার মহিলা তাকে ইঞ্জেকশন দিচ্ছে, আর আরেকজন বৃদ্ধ মহিলা তার সামনে বসে কি যেন বলছে। তাদেরকে দেখে বাসুদেব কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু সে এতই দুর্বল হয়ে গেছে যে কিছুই বলতে পারছে না। বাসুদেব আবারও অজ্ঞান হয়ে যায়। এর পরের সিনে সেই গুরুনাথনকে দেখানো হয় যে এখন অনেকটা বৃদ্ধ হয়ে গেছে। গুরুনাথনের মেয়ে এসে তাকে জল খেতে দেয়, আর মেয়েটা এখন প্রেগনেন্ট। এরপর সিন আবার বাসুদেবের কাছে আসে। ঘরে আসার পর তার জ্ঞান ফিরে আসে। এবার বাসুদেব জিজ্ঞেস করে, ওই ডাক্তার মহিলা কোথায় গেল? আর বৃদ্ধ মহিলাটিই বা কে? কিন্তু তার সেসব প্রশ্নের কোনো উত্তরই দেয় না। ওই অদ্ভুত ঘড়িটা আবারও ঘুরতে শুরু করে, আর বাসুদেব হিপনোটাইজ হয়ে যায়। এরপরেই সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে আসে। দেখা যায় বাসুদেব অনাথ আশ্রম থেকে পালিয়ে অন্য একটা জায়গায় এসে ছোটখাটো কাজ করছে। তবে তার চিঠি চুরি করার অভ্যাসটা এখনো যায়নি। সে নতুন জায়গায় গিয়েও অন্যের চিঠি চুরি করে পড়ে। বড় হওয়ার পর বাসুদেব ঠিক করে সে এবার পোস্টমাস্টারের চাকরি করবে। তাহলেই তাকে আর অন্যের চিঠি চুরি করতে হবে না। তার কাছে নিজে থেকেই অনেক অনেক চিঠি আসবে। এটা ভেবেই সে ততদিনে একজন পোস্টম্যানের সাথে খাতির জমিয়ে ফেলে। পোস্টম্যানও তাকে কথা দিয়েছে সে বাসুদেবকে পোস্ট অফিসে চাকরি পাইয়ে দেবে। তাই বাসুদেব এবার সেই পোস্টম্যানের গ্রাম কৃষ্ণগিরিতে চলে আসে। কৃষ্ণগিরি গ্রামটা চারিদিক দিয়ে অনেক উঁচু উঁচু পাহাড়ে ঘেরা। গ্রামের মানুষেরাও অনেক ভালো, তাই বাসুদেবের গ্রামটা খুব ভালো লাগে। কিন্তু ঘড়িতে যখনই দুপুর ৩টা বাজে তখনই গ্রামের চারদিকে অন্ধকার নেমে আসে। দেখে মনে হবে যেন গভীর রাত। তবে গ্রামের মানুষেরা বিভিন্ন জায়গায় আলো জ্বালিয়ে স্বাভাবিকভাবেই তাদের কাজকর্ম করে যাচ্ছে। এই সব দেখে প্রথমে বাসুদেব তো খুবই অবাক হয়, কিন্তু গ্রামের মানুষদের কোনো ভ্রুক্ষেপ না দেখে সে আর এটা নিয়ে বেশি ভাবে না। এদিকে তখন গ্রামের একটা মেয়ে জঙ্গলের ভেতর দিয়ে একাই মন্দিরে পূজা দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই কয়েকজন লোক এসে মেয়েটাকে জোর করে তুলে নিয়ে যায়। এদিকে বাসুদেব গ্রামের একটা দোকানে এসে দোকানিকে জিজ্ঞেস করে, এখন তো দুপুর ৩টা বাজে, তাহলে পুরো গ্রামটা অন্ধকার হয়ে গেল কেন? দোকানি বলে, আরে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদের গ্রামটা চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা। দুপুর ৩টার পর সূর্য পাহাড়ের পেছনে চলে যায়, তাই পুরো গ্রামে অন্ধকার নেমে আসে। সেদিন রাতে বাসুদেব সেই পোস্টম্যানের বাড়িতেই থাকে। পরের দিন সে নিজে আগেই পোস্টম্যানের ড্রেস পরে চাকরির জন্য কথা বলতে গ্রামের পোস্টমাস্টারের কাছে যাচ্ছে। পোস্ট অফিসে গিয়ে সে অফিসের পেছনেই একটা বাড়ি দেখতে পায়। সেই বাড়িতেই পোস্টমাস্টার তার পুরো পরিবার নিয়ে থাকে। বাসুদেব সেটা না জেনেই কৌতূহলবশত সেই বাড়িটার ভেতরে ঢুকে পড়ে। সে বাড়িটার ভেতরে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়। মেয়েটার নাম হলো সত্যভামা, আর সে গ্রামের পোস্টমাস্টারের মেয়ে। সত্যকে প্রথমবার দেখে বাসুদেবের তাকে খুব ভালো লেগে যায়। তখনই সেখানে সুব্বু নামের একজন পোস্টম্যান চলে আসে। এই সুব্বুই তাকে চাকরি পাইয়ে দেওয়ার কথা দিয়েছিল। বাসুদেব তাকে তার ক্লাস 10 পাশের একটা সার্টিফিকেটও দেয়। এবার সুব্বু বাসুদেবকে নিয়ে পোস্টমাস্টারের কাছে আসে। গ্রামের পোস্টমাস্টার হলো রাঙ্গারাও। সুব্বু রাঙ্গারাওয়ের কাছে বাসুদেবের হয়ে সুপারিশ করতে থাকে, কিন্তু রাঙ্গারাও বলে ক্লাস 10 পাশ করেই পোস্টমাস্টারের চাকরি পাওয়া যায় না। এর জন্য আলাদা পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হয়। এবার বাসুদেব রাঙ্গারাওকে রিকোয়েস্ট করে বলে, আমাকে এখানে একটা চাকরি দিন স্যার, দেখবেন আমি কখনো আপনাকে কোনো অভিযোগ করার সুযোগই দেব না। বাসুদেবের এত রিকোয়েস্ট শুনে রাঙ্গারাও তাকে একটা অস্থায়ী পোস্টম্যানের চাকরি দেয়। তবে বাসুদেব এতেই খুশি হয়ে যায়, কারণ তার মূল উদ্দেশ্যই হলো প্রতিদিনই নতুন নতুন চিঠি পড়া। অস্থায়ী পোস্টম্যান হলেও তার হাতে অনেকগুলো চিঠি তো আসবে। এরপর থেকে বাসুদেব খুব সিরিয়াসলি তার কাজ করা শুরু করে। সে ঠিক সময় মতো সবার চিঠিগুলো যার যার ঠিকানায় পৌঁছে দেয়। এমনকি কেউ চিঠি পড়তে না পারলে সে তাদেরকে চিঠি পড়েও শোনাতো। এভাবেই বাসুদেব একদিকে তার পোস্ট
পোস্টম্যানের কাজ করে আর অন্যদিকে সাইত্যাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। তবে এত কিছুর মধ্যেও তার চিঠি পড়ার অভ্যাসটা এখনো যায়নি। সে পোস্ট অফিসে আসা সবগুলো চিঠি খুলে পড়তো। একদিন বাসুদেব দেখে একজন লোক তার ছেলের বউয়ের বাপের বাড়ি থেকে যৌতুক চেয়ে চিঠি লিখেছে, কিন্তু বাসুদেব সেই চিঠি ডেলিভারি না দিয়ে নিজেই ওই লোকের কাছে আরেকটা চিঠি লিখে। বাসুদেব লোকটাকে ধমকি দিয়ে লেখে, তুমি যদি আবার কোনো যৌতুক চাও তাহলে আমি তোমার নামে লালার কাছে নালিশ করব। আসলে বাসুদেব গ্রামে আসার পরেই সাব্বুর কাছে লালার নাম শুনেছিল। সাব্বু বলেছিল লালা খুবই ডেঞ্জারাস লোক, গ্রামের সবাই লালার নাম শুনলেই ভয় পায়। তাই বাসুদেব লালাকে না চিনলেও লালার নাম করে লোকটাকে ধমকি দেয়। বাসুদেবের লেখা চিঠি পড়ে যৌতুক চাওয়া লোকটা তো খুব ভয় পায়। তাই সে এরপর থেকে তার ছেলের বউয়ের সাথে ভালো ব্যবহার করা শুরু করে। আর বাসুদেবও এভাবেই চিঠি বিলির পাশাপাশি গ্রামের মানুষদের অনেক সমস্যারও সমাধান করে দেয়। এরপর একদিন সে চিঠি দেওয়ার জন্য গ্রামের পুলিশ স্টেশনে আসে। তখনই সে দেখে দুজন বাবা মা কাঁদতে কাঁদতে থানায় রিপোর্ট লেখাতে এসেছে। বাসুদেব তাদের পাশে দিয়ে যাওয়ার সময় জানতে পারে ওই দম্পতির মেয়েকে গতকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, আর প্রায়ই গ্রাম থেকে অনেক মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ অনেক চেষ্টা করেও এই রহস্যের কোনো সমাধানই করতে পারছে না। এরপর দেখা যায় সেদিন অভিষেক নামে গ্রামের একজন গণ্যমান্য লোক রাঙ্গারাওয়ের সাথে দেখা করতে এসেছে। অভিষেক গ্রামের অনেক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত আর সে অনেক সমাজসেবামূলক কাজও করে। অভিষেক পোস্ট করার জন্য রাঙ্গারাওয়ের হাতে একটা চিঠিও দেয়। এদিকে গ্রামে তখন মেলা শুরু হয়েছে। গ্রামের সবাই সন্ধ্যার পরে মেলায় ঘুরতে এসেছে। কিছুক্ষণ পর রাঙ্গারাও বাসুদেবকে ডেকে বলে, আজ আমার বাড়ি যেতে একটু দেরি হবে, তাই তুমি সাইত্যাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। এই কথা শুনে বাসুদেব তো মনে মনে খুব খুশি হয়, কারণ সে তো সব সময় সাইত্যার সাথে কথা বলার সুযোগ খুঁজতে থাকে। এবার তারা দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরে আসছে। সাইত্যার কথা শুনে বাসুদেব বুঝতে পারে সাইত্যাও মনে মনে তাকে পছন্দ করে। তারা যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই দুজন মাতাল লোক এসে বাসুদেবের সাইকেলের উপরে পড়ে যায়। তবে বাসুদেব রাগ না করে তাদের দুজনকে মাটি থেকে উঠতে সাহায্য করে। কিন্তু এরপরে লোকগুলো সাইত্যাকে দেখে খুব বাজে বাজে মন্তব্য করতে থাকে। এবার বাসুদেব রেগে গিয়ে দুজনকে ধরে খুব মারে। মার খেয়ে সেই লোকগুলো পালিয়ে যাওয়ার সময় বলে, তুই জানিস আমরা কার লোক? কিন্তু বাসুদেব সেই কথায় কোনো পাত্তা না দিয়ে তাদের ধাওয়া দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। তবে এই সব দেখে সাব্বু তাড়াতাড়ি এসে বাসুদেবকে বলে, এটা তুমি কি করলে? ওরা হলো লালার লোক, লালা যদি একবার জানতে পারে তাহলে তোমাকে কিন্তু ছাড়বে না। বাসুদেব বলে, তাতে কি হয়েছে? ওরা অপরাধ করেছে তাই তো আমি ওদের মেরেছি। ঠিক তখনই বাসুদেবের জ্ঞান ফিরে আসে আর সে দেখে সে ওই অদ্ভুত ঘরে বসে আছে। কা বাকি দুজনকে নিয়ে আবারও ঘর থেকে বেরিয়ে যায়। এবার বাসুদেব এতক্ষণ যাদের কথা জানতে পেরেছে তাদের সবার নাম দেয়ালে লিখে রাখে। বাসুদেব ভাবে হয়তো লালাই তাকে এখানে ধরে এনেছে। তখন হঠাৎই পাশের ঘর থেকে আবারও রাধার আওয়াজ শোনা যায়, কিন্তু রাধাও বাসুদেবের মতোই তার জীবনের কোনো কথাই মনে করতে পারছে না। কিছুক্ষণ পর মাস্ক পরা সেই তিনজন লোক রাধার কাছে আসে আর তাকেও হিপনোটাইজ করে। সিন আবার আসে ফ্ল্যাশব্যাকে। রাধা ছোট থাকতেই তার বাবা মা মারা যায়। সে গ্রামের একটা প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে পড়ায়। তার একটা বড় ভাইও আছে, কিন্তু সে কোনো কাজই করে না। রাধার টাকায় মদ খেয়ে তার ভাই টাল হয়ে পড়ে থাকে। সেদিন রাতে রাধাও গ্রামের মেলায় গিয়েছিল, কিন্তু দুজন লোক এসে তাকে উত্ত্যক্ত করতে থাকলে সে মেলা থেকে বেরিয়ে আসে। তখনই রাধা দেখে বাসুদেব ওই দুজন লোককে ধরে খুব মারছে, আর এই সুযোগে রাধা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। পরের দিন স্কুল ছুটি হলে সে অভিষেকের সাথে গিয়ে দেখা করে। সে অভিষেককে রিকোয়েস্ট করে তার ভাইকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য। রাধা আরও বলে, গ্রাম থেকে দিনের পর দিন মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে, আপনি থানার বড়বাবুকে বলে এই ব্যাপারে কিছু একটা করুন। রাধার কথা শুনে অভিষেক বলে, ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। এখানেই সিন বর্তমানে আসে। কা আবারও বাসুদেবের কাছে এসে তাকে হিপনোটাইজ করে। এবার দেখা যায় বাসুদেব গ্রামের শেষ সীমানায় একটা বাড়িতে চিঠি দিতে এসেছে, কিন্তু সেই বাড়িতে কোনো মানুষেরই সাড়া শব্দ নেই। বাসুদেব অনেক সময় সেখানে দাঁড়িয়ে থেকেও কাউকেই দেখতে পায় না। তাই তার মনে একটু সন্দেহ হয় আর সে চিঠিটা খুলে পড়তে শুরু করে। কিন্তু বাসুদেব দেখে চিঠিতে শুধুমাত্র একটাই লাইন লেখা, হিস্টোরি স্ট্রিটের ৪ নম্বর বাড়ি। এটা দেখে বাসুদেব তো এই চিঠির আগামাথা কিছুই বুঝতে পারে না। তাই সে চিঠিটা আবারও খামের ভেতরে ঢুকিয়ে বাড়িটার দরজার সামনে রেখে দেয়। তবে সেই চিঠিটা নিয়ে বাসুদেবের সন্দেহ আর যায় না। সে পরের দিন একজন বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে, হিস্টোরি
স্ট্রিটের 4 নম্বর বাড়ি কোনটা? বৃদ্ধ লোকটা তাকে বাড়িটা দেখিয়ে দেয়। সেই বাড়িতে এসে বাসুদেব তো একেবারেই অবাক হয়ে যায়, কারণ এই বাড়িটা হলো তারই পোস্ট অফিস। বাসুদেব বাড়ির ভেতরে ঢুকে দেখে সত্যার কাছে একজন মহিলা এসেছে। এই মহিলা মানুষের হাত দেখে তাদের ভবিষ্যৎ বলতে পারে। মহিলাটি সত্যকে বলে, তোমার জীবনে সুন্দর একটা ছেলে আসবে, সেই ছেলে তোমাকে অনেক ভালোবাসবে আর তুমিও ছেলেটাকে অনেক ভালোবাসবে, কিন্তু তোমাদের ভালোবাসার পথ এতটাও সহজ হবে না। তাই তোমাদের পথের সব বাধা দূর করতে তোমাকে খুব সকালে উঠে একা গিয়ে মন্দিরে পুজো দিতে হবে। এদিকে বাসুদেবও লুকিয়ে ওই মহিলার সব কথা শুনছিল। বাসুদেব সত্যার মনের কথা জানার জন্য খুবই উৎসাহী হয় যে সত্যা কি আসলে তাকেই ভালোবাসে নাকি ওর মনে অন্য কেউ আছে। তাই সে পরের দিন ভোর হওয়ার আগেই তার পোষা কুকুরকে নিয়ে মন্দিরে চলে যায়। সত্যা আসার পর মন্দিরে পুজো করে বাসুদেবের নাম বলে, আর এটা শুনে বাসুদেব তো খুব খুশি হয়। কিন্তু কিছুক্ষণ পরে সে সত্যকে আর মন্দিরে দেখতে পায় না। সে তার কুকুরকে সাথে নিয়ে জঙ্গলের ভেতরে সত্যকে খুঁজতে শুরু করে। বাসুদেবের কুকুরটাই খুঁজে বের করে কয়েকজন লোক মিলে সত্যকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এবার বাসুদেব আর কুকুরটা মিলে সেই লোকগুলোকে ধরে মারতে শুরু করে। লোকগুলো বাসুদেবের সাথে না পেরে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সত্যা এই সব ঘটনায় অনেক ভয় পেয়ে গেছে। লোকগুলো পালিয়ে যেতেই সত্যা এসে বাসুদেবকে জড়িয়ে ধরে আর তার ভালোবাসার কথাটাও বাসুদেবকে জানিয়ে দেয়। বাসুদেবও সত্যকে বলে সেও তাকে ভালোবাসে। এরপর সে বলে, আমাদের এখনই থানায় যাওয়া উচিত, বড়বাবুকে এই সব কথা এখনই জানাতে হবে। কিন্তু সত্যা বাসুদেবকে থামিয়ে বলে, যদি এই কথাটা জানাজানি হয়ে যায় তাহলে সবার সামনে তার বাবা খুব লজ্জা পাবে, আর সত্যা কোনোভাবেই তার বাবাকে অপমানিত হতে দেখতে পারবে না। তাই বাসুদেব যেন এই কথাটা কাউকে না বলে। সত্যার এমন কথা শুনে বাসুদেবও তার কথায় রাজি হয়, কিন্তু সে মনে মনে ঠিক করে এসব কে বা কারা করছে সেটা সে এবার নিজেই খুঁজে বের করবে। বাসুদেব আজকের ঘটনাটা নিয়ে বারবার চিন্তা করতে থাকে। তখনই তার মনে পড়ে গতকাল ওই ভবিষ্যৎ বলা মহিলাই সত্যকে একা মন্দিরে যেতে বলেছিল, আর সত্যা যে আজ ভোরে মন্দিরে যাবে এটা শুধুমাত্র ওই মহিলাই জানত। এটা মনে পড়তেই বাসুদেবের ওই মহিলার ওপরেই সন্দেহ হয়। তাই সে তখনই নাম গোপন করে থানার বড়বাবুকে একটা চিঠি লেখে। বাসুদেব লেখে, গ্রামে ভবিষ্যৎ বলা যে মহিলা আছে সে নিশ্চয়ই মেয়েদের নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছু একটা জানে। আপনি ওই মহিলাকে ধরে জিজ্ঞাসাবাদ করুন, সবকিছু জেনে যাবেন। এর পরের দিন বাসুদেব যখন চিঠিতে স্ট্যাম্প মারছিল তখনই সাব্বু এসে তাকে বলে, পুলিশ ওই ভবিষ্যৎ বলা মহিলাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু তার কাছ থেকে কিছুই জানতে পারেনি। সাব্বু আরো বলে, আমার তো মনে হয় এসব লালারই কাজ। বাসুদেব অবাক হয়ে বলে, কিন্তু লালা তো অনেকদিন ধরে গ্রামেই নেই। সাব্বু বলে, তাতে কি হয়েছে, লালা তার লোকেদের দিয়েই সব করাতে পারে। এই কথা শুনে এবার বাসুদেবের সন্দেহ যায় লালার ওপরে। তখনই সে খেয়াল করে লালার নামে একটা চিঠি এসেছে। বাসুদেব লুকিয়ে লালার চিঠিটা পড়ে। সেই চিঠিতে কি যেন একটা ডিলের কথা লেখা। এবার বাসুদেব সেই চিঠিটার মতো হুবহু আরেকটা চিঠি লেখে, কিন্তু তাতে ডিল করার সময়টা বদলে দেয়। পরের দিন সে নিজেই অরিজিনাল চিঠির সময় অনুসারে ডিল করার জায়গায় চলে আসে। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাসুদেব দেখে তার দিকে একটা গাড়ি আসছে। তাই সে তার চেহারা ঢাকার জন্য মুখে রুমাল বেঁধে নেয়। গাড়ির ভেতর থেকে একটা লোক তাকে পাসওয়ার্ড জিজ্ঞেস করে। বাসুদেব চিঠিতে লেখা পাসওয়ার্ডটা বলে। এরপরে গাড়ির লোকটা তার সামনে একটা ব্যাগ ফেলে রেখে চলে যায়। বাসুদেব ব্যাগের চেন খুলে দেখে ব্যাগের ভেতরে অনেক টাকা। এতগুলো টাকা দেখে বাসুদেব ভাবে লালা নিশ্চয়ই মেয়েদেরকে কিডন্যাপ করতে এই লোকগুলোকে সাহায্য করে আর তার বদলে সে এত টাকা পেয়েছে। বাসুদেব টাকার ব্যাগটা এনে তার ঘরে রেখে দেয়। এখানেই সিন আবার বর্তমানে চলে আসে। কা বাসুদেবকে বলে, তুমি কি জানো তোমার এই কাজের জন্য আরেকজনের জীবন চলে গেছে? লালা যখন টাকার ব্যাগটা পায়নি তখন সে ভেবেছে ব্যাগটা যার নিয়ে আসার কথা ছিল সেই টাকাগুলো চুরি করেছে। তাই লালা রেগে গিয়ে সেই লোকটাকে মেরে ফেলে। এই লোকটা শুধুমাত্র তোমার কারণেই মারা গেছে, এটা বলেই কা আবার চলে যায়। এবার বাসুদেব দেয়ালের ওপার থেকে রাধার সাথে কথা বলতে থাকে। রাধা তাকে একটা ভালো বুদ্ধি দেয়। রাধা বলে, তোমার ঘরের দরজার উপরে তো একটা ছোট জানালা আছে, তুমি জানালাটা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে দেখো যে আমরা কোথায় আছি। রাধার কথা মতো বাসুদেব টেবিলের উপরে উঠে লাফাতে থাকে বাইরে কি আছে সেটা দেখার জন্য। হঠাৎই সে ঘরের বাইরে গুরুনাথনকে দেখতে পায়। এটা দেখেই তো বাসুদেব অনেক অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, তাহলে কি আমাদের মাস্টার
মাস্টারজির বাড়িতে আটকে রাখা হয়েছে? মাস্টারজি কি আমাদের ধরে এনেছে? কিছুক্ষণ পর কা আবার বাসুদেবের কাছে আসে, কিন্তু এবার বাসুদেব একেবারে বেঁকে বসে। সে বলে, আমি তোমাকে আর কিছুই বলবো না। আগে আমাকে বলো আমাদেরকে কে আর কেন এখানে ধরে এনেছে? আর তুমি কে? এবার কা তার মুখের মাস্কটা খোলে, আর কায়ের চেহারা দেখে বাসুদেব একেবারে হতবম্ব হয়ে যায়, কারণ কাকে দেখতে হুবহু তারই মতো। কিছুক্ষণ পর বাসুদেব কিছুটা স্বাভাবিক হওয়ার পর জিজ্ঞেস করে, তুমি কে আর আমাদেরকে কেনই বা এখানে ধরে এনেছো? কা বলে, আমি তোমার কোনো প্রশ্নেরই উত্তর দেব না। এবার তোমার বলার পালা। তুমি একটা খুন করেছো, সেই কাহিনী আমাকে বলো। বাসুদেব রেগে গিয়ে বলে, আমি তোমাদেরকে আর কিছুই বলবো না। কা বলে, তোমাকে এখানে আর 2 দিন রাখা হবে। আমাদের সব প্রশ্নের উত্তর দাও, তাহলেই তুমি এখান থেকে যেতে পারবে। এরপর আমরা আর কখনো তোমার কাছে আসবো না। তবে তুমি যদি এই 2 দিন আমার কথা না শোনো, তাহলে তুমি এই ঘরের ভেতরেই মারা যাবে। এটা বলে কা ঘর থেকে বেরিয়ে যায়। এরপর আবারও আমরা গুরুনাথনকে দেখতে পাই। সে তার মেয়ে জানকীকে নিয়ে একটা দোকানে এসেছে। গুরুনাথন টেলিফোনে তার মেয়ে জামাইয়ের সাথে কথা বলছে। কিছুক্ষণ কথা বলার পর ফোনটা মেয়েকে দিয়ে গুরুনাথন পাশে সরে আসে। তখনই দুজন ছেলে এসে তাকে মাস্টারজি বলে ডাকতে থাকে। এই দুজন ছেলে গুরুনাথনের অনাথ আশ্রমেই বড় হয়েছে। তাদের কথা থেকেই বোঝা যায় বাসুদেব টাকা নিয়ে পালানোর পর গুরুনাথনের নিজের মেয়েটা মারা যায়। এরপরে সে জানকীকে দত্তক নিয়েছে। এখানেই আবার সিন বর্তমানে আসে। কা আবারও ঘরে এলে বাসুদেব তাকে বলে, তোমাদের যা জানার জেনে নাও আর আমাকে এখান থেকে যেতে দাও। কা ঘড়িটা দিয়ে আবারও বাসুদেবকে হিপনোটাইজ করে। এবার দেখা যায় একদিন বাসুদেব অনেকগুলো চিঠি গুছিয়ে রাখছিল। তখন সে প্রেরকের নাম ছাড়া একটা চিঠি খুঁজে পায়। বাসুদেব চিঠিটা খুলে পড়তেই দেখে এই চিঠিতে একজন লোককে খুন করার প্ল্যান করা হয়েছে। আজকেই আদালতের বাইরে একজনকে খুন করা হবে। এটা পড়েই বাসুদেব ঠিক করে সে যে কোনোভাবেই হোক লোকটাকে বাঁচাবে। তাই সে তাড়াতাড়ি আদালতের সামনে চলে আসে। কিন্তু সেখানে অনেক লোক দেখে বাসুদেব বুঝতেই পারছে না কাকে খুন করার প্ল্যান করা হয়েছে। সে দেখে রাধার ভাই দুজন লোককে সাথে নিয়ে আদালতের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর একটা লোক তার উকিলের সাথে আদালত থেকে বাইরে বেরিয়ে আসে। আর তখনই রাধার ভাই লোকটাকে মারার জন্য একটা রামদা দিয়ে তাকে আক্রমণ করে। রাধার ভাইয়ের সাথে আসা বাকি দুজনও তাকে মারতে যাচ্ছে। এটা দেখে বাসুদেব সবার সাথে ফাইট করে লোকটাকে বাঁচিয়ে কোনো রকমে লোকটাকে নিয়ে আদালত থেকে পালিয়ে যায়। এরপরের সিন বর্তমানে চলে আসে। কা বলে, তুমি মারামারি করে লোকটাকে তো বাঁচালে, তাহলে কিছুক্ষণ পরেই নিজেই কেন তাকে মেরে ফেললে? বাসুদেব খুব অবাক হয়ে বলে, আমি কাউকে মারিনি। তখনই পাশের ঘর থেকে রাধার কান্না শোনা যায়। বাসুদেব কাকে জিজ্ঞেস করে, রাধা কাঁদছে কেন? কা বলে, তুমি মেয়েটার নামও জেনে গেছো? তাহলে তার কাছেই জেনে নাও সে কেন কাঁদছে। এবার বাসুদেব দেয়ালের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে রাধা? এটা শুনে রাধা তার কাহিনী বলতে শুরু করে আর সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। যেহেতু গ্রাম থেকে একের পর এক মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, তাই তার সমাধান করার জন্য গ্রামের সবাই মিলে একজন সাধু বাবার কাছে আসে। সাধু বাবা সবাইকে বলে, এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে একটা করে মেয়ে আছে। মনে হচ্ছে এই বিপদ একদিন না একদিন সবার ওপরেই আসবে। তাই গ্রামের সবাই মিলে একটা পূজা করতে হবে। নির্দিষ্ট দিনে গ্রামের সবাই সেই পূজার আয়োজন করে। রাধা যখন পূজা থেকে বাড়ি ফিরছে, তখনই বাসুদেব যে লোকটাকে বাঁচিয়েছিল সেই লোকটাই রাধার শরীরে টাচ করে খুব বাজে মন্তব্য করে। এতে রাধা রেগে গিয়ে লোকটাকে একটা চড় মারে ও এরপর বাড়ি ফিরে আসে। কিন্তু সেই লোকটা তার পোষা গুন্ডা নিয়ে এসে প্রথমে রাধার ভাইকে ধরে খুব মারে। পরে তার ভাইকে বেঁধে রেখে ভাইয়ের সামনেই রাধাকে রেপ করে। এই কাহিনী শুনে বাসুদেব তো খুব রেগে যায়। এবার সে নিজেই এসে ঘড়িটার সামনে বসে আর সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। দেখা যায় বাসুদেব লোকটাকে বাঁচানোর পর তারা দুজনে জঙ্গলে এসে বসেছে। বাসুদেব লোকটাকে জিজ্ঞেস করে, ওরা তোমাকে মারতে চাইছিল কেন? লোকটা দাঁত কেলিয়ে বলে, আসলে ওই ছেলেটার সামনে আমি ওর বোনকে রেপ করেছিলাম, তাই সে প্রতিশোধ নেয়ার জন্য আমাকে মারতে এসেছিল। কিন্তু তুমি সময় মতো এসে আমার জীবন বাঁচিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ। কিন্তু লোকটার কথা শুনে বাসুদেব তো রেগে আগুন হয়ে যায়। লোকটা যে উঠে চলেই যাচ্ছে, তখনই বাসুদেব পেছন থেকে এসে লোকটাকে সেখানেই মেরে ফেলে। তবে মারা যাওয়ার সময় লোকটা বলে, তুমি জানো আমি কে? আমার লোকেরা তোমাকে কিছুতেই ছাড়বে না। এবার বাসুদেব জানতে পারে এই লোকটাই হলো আসলে লালা, যার কথা সে এতদিন ধরে গ্রামবাসীদের মুখে শুনছে। সবাই বলে লালা খুবই ভয়ঙ্কর, সে প্রতিদিনই মানুষ খুন করে। কিন্তু আজ বাসুদেব না জেনে নিজেই লালাকে মেরে ফেলেছে।
এখানেই সিন বর্তমানে এলে বলে, আমি বলেছিলাম না তুমি একজনকে খুন করেছো, তুমি হলে একটা খুনি। কিন্তু বাসুদেব বলে, বেশ করেছি, খুন করেছি, ওই লোকের এটাই প্রাপ্য ছিল। তবে তোমরা রাধাকে কেন এখানে আটকে রেখেছো? বলে, তোমার জন্যই আমরা রাধাকে এখানে ধরে এনেছি। এবার ঘড়িটার দিকে ইশারা করে আর ঘড়িটা আবারও ঘুরতে থাকে। বাসুদেব হিপনোটাইজ হলে সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। লালাকে মারার পরের দিন সাব্বু এসে বাসুদেবকে বলে, সে যেহেতু আদালতের সামনে রাধার ভাইয়ের সাথে মারামারি করেছে, তাই পুলিশ রাধার ভাইকে অ্যারেস্ট করেছে। এবার রাধা বাড়িতে একাই আছে। গ্রামের এমন পরিস্থিতিতে এবার কে রাধার দেখাশোনা করবে? এই কথা শুনে বাসুদেব রাধার সাথে দেখা করতে চায়, কিন্তু সে দেখে রাধার বাড়িতে তালা দেয়া। সে একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে, চাচা, রাধা কোথায় গেছে বলতে পারবেন? কনস্টেবল বলে, আমি জানি না রাধা কোথায়। তখনই আরেকজন কনস্টেবল এসে বাসুদেবকে বলে, থানার বড়বাবু আপনাকে ডেকেছে। বাসুদেব থানায় এলে বড়বাবু তাকে একটা চিঠি দেখিয়ে জিজ্ঞেস করে, এই চিঠিটা কে পাঠিয়েছে এটা কি তুমি বলতে পারবে? চিঠিটাতে কারোর নাম লেখা নেই। বাসুদেব চিঠিটা দেখেই বুঝতে পারে এটা সেই চিঠি যেটা সে ভবিষ্যৎ বলা মহিলার ইনফরমেশন দেওয়ার জন্য নিজেই লিখেছিল। কিন্তু সে কিছু বলার আগেই একজন কনস্টেবল এসে লালার ডেড বডির সাথে পাওয়া সব জিনিস বড়বাবুকে দিয়ে যায়। সেই জিনিসগুলোর মধ্যে বাসুদেব লাল রঙের একটা কলম দেখতে পায়, যেটা সে একবার অভিষেকের কাছে দেখেছিল। এই কথাটা সে বড়বাবুকেও জানায়। এবার বড়বাবু তাকে থানার বাইরে নিয়ে গিয়ে বলে, আসলে আমি বুঝতে পারছি না কে ভালো আর কে খারাপ। তুমি একটা কাজ করবে, এখন থেকে অভিষেকের নামে যত চিঠি আসবে সবগুলো আগে আমাকে দেবে। বাসুদেবও বড়বাবুর কথায় রাজি হয়। তবে বাসুদেবের কাছে তখনও অভিষেকের নামে একটা চিঠি ছিল, কিন্তু সে চিঠিটার কথা কাউকে না বলে বাড়ি নিয়ে আসে। সে খুব সাবধানে চিঠিটা খুলে পড়তে গিয়েই দেখে সেটা উর্দু ভাষায় লেখা। আর এটাই হলো সেই চিঠি যেটার কথা শুরুতেই তাকে জিজ্ঞেস করেছিল। এবার বাসুদেব চিঠিটা হুবহু নকল করে আরেকটা চিঠি লেখে। এরপর সে পরের চিঠিটা নিজের কাছে রেখে আসল চিঠিটা অভিষেকের বাড়িতে দিয়ে আসে। এর কিছুক্ষণ পর রাঙ্গারাও বাসুদেবের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। আসলে রাঙ্গারাও বাসুদেব ও সাইতার ভালোবাসার কথাটা জেনে ফেলেছে, তাই সে কুকুরের উদাহরণ দিয়ে বাসুদেবকে অনেক অপমান করে। রাঙ্গারাও বাসুদেবকে শাসিয়ে বলে সে যেন সাইতার আশেপাশেও না যায়। এরপর রাঙ্গারাও তার পোস্টম্যানের চাকরিটাও কেড়ে নেয়। মানে কাল থেকে বাসুদেব আর পোস্ট অফিসে যেতে পারবে না। চাকরি চলে যাওয়ায় বাসুদেব তো খুব কষ্ট পায়। সে রাগ করেও কয়েকদিন সাইতার সাথেও দেখা করে না। এভাবে কিছুদিন পার হওয়ার পর হঠাৎই বাসুদেবের ওই চিঠিটার কথা মনে পড়ে। সে চিঠিটা নিয়ে তাড়াতাড়ি একজন দরবেশ বাবার কাছে যায়। দরবেশ বাবা চিঠিটা পড়ে বলে, এই চিঠিতে লেখা আছে এই মাসের 10 তারিখে রাধা নামের মেয়েটাকে কিডন্যাপ করা হবে। বাসুদেব দেখে কোইন্সিডেন্টলি আজকেই হলো 10 তারিখ। এটা জানার পরেই সে তাড়াতাড়ি থানায় আসে, কিন্তু আজ সেখানে কোনো পুলিশ ছিল না, শুধুমাত্র একজন কনস্টেবল ছিল। বাসুদেব সেই কনস্টেবলকে চিঠিটা দেখিয়ে বলে, যে করেই হোক রাধাকে বাঁচাতে হবে, আপনি এখনই অন্য সব পুলিশদের খবর দিন। এরপর সে নিজেই অভিষেকের বাড়িতে আসে, কিন্তু অভিষেকের বাড়ির দরজা লাগানো। এবার বাসুদেব জানালায় উকি দিয়ে দেখে অভিষেক আগেই রাধাকে ধরে এনেছে। দুজন লোক রাধার হাত ধরে আছে আর রাধা খুব কান্না করছে। তারা রাধাকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এসব দেখে এবার বাসুদেব একটা আগুন জ্বলা বাঁশ নিয়ে অভিষেকের লোকেদের ধরে মারতে শুরু করে। শেষে যখন সে অভিষেককে মারতে আসে, তখনই একজন মহিলা পেছন থেকে এসে বাসুদেবের পেটে চাকু ঢুকিয়ে দেয়। এই মহিলাটা হলো গ্রামের একজন বড় ডাক্তার। মহিলাটা বাসুদেবকে বলে, তুমি জানো আমরা কত কষ্ট করে এই কাজগুলো করি, কিন্তু তুমি এসে আমাদের সব প্ল্যান নষ্ট করে দিচ্ছ। আগে তুমি ভবিষ্যৎ বলা মহিলাকে পুলিশে ধরিয়ে দিয়েছ, এরপর লালাকে মেরেছ, আর এখন অভিষেক পর্যন্তও পৌঁছে গেছো। আসলে এই মহিলা কোনো ডাক্তার না, সে মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করায়। বিভিন্ন গ্রামে ডাক্তার সেজে গিয়ে সে মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে যায় আর তাদেরকে জোর করে দেহ ব্যবসা করতে বাধ্য করে। মহিলাটি বলে, আমরা অনেক খুঁজে এই গ্রামটাকে বেছে নিয়েছি, কারণ এই গ্রামে সব বাড়িতে একটা করে মেয়ে আছে। তাদের মধ্যে কয়েকটা মেয়ে নিখোঁজ হয়ে গেলেও কারো কিছু যায় আসবে না, কিন্তু তোমার জন্য আমাদের সব প্ল্যান ভেস্তে গেল, তাই তোমাকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। এবার অভিষেক বাসুদেবের মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। মহিলাটা কনস্টেবলকে বলে, আজই এই গ্রামে আমাদের শেষ দিন, তাই রাতের মধ্যেই যতগুলো মেয়েকে পারো ধরে আনো, আমরা রাতে মেয়েগুলোকে নিয়ে পালিয়ে যাব। এরপর অভিষেকের লোকেরা গ্রামের কয়েকটা
বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গ্রামের সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত, এই সুযোগে অভিষেকের লোকেরা মেয়েদের জোর করে ধরে নিয়ে যায়। এদিকে ততক্ষণে বাসুদেবের জ্ঞান ফিরে এসেছে। সে গ্রামে ফিরে এসে সেই লোকগুলোকে দেখে ফেলে যারা মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছিল। বাসুদেব এবার লোকগুলোকে ধরে খুব মারতে শুরু করে। এদিকে অভিষেক সাইত্যার বাড়িতে গিয়ে প্রথমে রাঙ্গারাওকে ধরে ফেলে। এরপর তার লোকেদের দিয়ে সাইত্যাকেও নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাসুদেব এটা দেখে অভিষেককে সেখানেই মেরে ফেলে। যেই গাড়িতে করে সব মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, বাসুদেব কোনো রকমে সেই গাড়িটাকেও আটকায়। এরপর যে গাড়িতে করে ডাক্তার আর কনস্টেবল রাধাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, বাসুদেব সেই গাড়িটার অ্যাক্সিডেন্ট করিয়ে সেটাকেও থামায়। অ্যাক্সিডেন্টের কারণে ডাক্তার মহিলাটা আর কনস্টেবল অজ্ঞান হয়ে যায়। এবার বাসুদেব রাধাকে গাড়ি থেকে বের করে কোলে তুলে গ্রামের দিকে যাচ্ছে, কিন্তু তখনই ডাক্তার মহিলাটার জ্ঞান ফিরে আসে আর সে বাসুদেব ও রাধার ওপরে গুলি চালাতে থাকে। তাদের দুজনের গায়ে গুলি লাগে আর তারা আহত হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর গ্রামের মানুষেরাও সেখানে চলে আসে। পরের দিন জানা যায় বাসুদেব ও রাধা দুজনেই গুলি লেগে মারা গেছে। বাসুদেবের লাশ দেখে সাইতা আর নিজেকে আটকে রাখতে পারে না। গ্রামের সব মানুষেরাও তাদের দুজনের লাশ ধরে খুব কান্না করে। এদিকে দেখা যায় গ্রামের সবাই মিলে ওই ডাক্তার মহিলা ও কনস্টেবলকে ধরে বেঁধে রেখেছে। এরপরেই সিন আবারও বর্তমানে ফিরে আসে। এদিকে দেখা যায় গুরুনাথেনের মেয়ে জানকী দুটো যমজ বাচ্চার জন্ম দিয়েছে। তাদের মধ্যে একটা ছেলে আরেকটা মেয়ে। এখানে জানা যায় বাসুদেব আর রাধাই হলো এই যমজ ভাই বোন। তাদের দুজনের পুনর্জন্ম হয়েছে। এতদিন ধরে তাদেরকে যে অদ্ভুত ঘরে আটকে রাখা হয়েছিল সেটা ছিল জানকীর গর্ভ। আর তাদের কাছে কা নামের যে লোকটা আসতো সে আর কেউ নয়, স্বয়ং ঈশ্বর। তেলেগু ভাষায় কা শব্দের অর্থ হলো পরমাত্মা। পরমাত্মা এসে গর্ভের ভেতরে এতদিন তাদের পাপ পূর্ণে হিসেব করছিল। এরপর দেখা যায় বাসুদেবের যে কুকুরটা ছিল সে গুরুনাথেনের বাড়িতে এসে সব সময় ছেলে বাচ্চাটার সামনে বসে থাকে। সবশেষে জানা যায় এই মুভিটার দ্বিতীয় পর্বও আসবে। তার মানে বাসুদেব ও রাধা নিশ্চয়ই আবারও তাদের কিছু অপূর্ণ কাজ পূর্ণ করবে। আর এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।